আত্মজা। আর আজকে সানডে ফান্ডেতে আমরা বংচাটার থেকে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের রচিত ফেলুদা সমগ্র থেকে গোলস্থানে সাবধান প্রথম পর্ব। আজকে গোলস্থানে সাবধানে ফেলুদার চরিত্রে নীলেদ্রি আঙ্কেল, জটের চরিত্রে গৌতম আঙ্কেল, তপসে ও অন্যান্য চরিত্রে আমার আপা দীপঙ্কর, পোস্টার ডিজাইন আমার মানি অভিনন্দা, সূত্রধর আমি আত্মজা। শুরু হচ্ছে গোলস্থানে সাবধান প্রথম পর্ব। রহস্যরোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইস সিনেমায় জুবলি করার ঠিক 3 দিন পরে বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক 2 অ্যাম্বাসেডার গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াল। আমরা জানতাম যে লালমোহনবাবু একটা গাড়ি কেনার তাল করছে, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে সেটা ভাবিনি। অবশ্যই শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে, কারণ লালমোহনবাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছেটাও নেই। এই কথাটা তিনি এতবার আমাদের বলেছেন যে শেষটায় একদিন ফেলুদাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো, কেন শিখবেন না কেন বলুন তো মশাই? তাতে লালমোহনবাবু বললেন যে বছর 5 আগে নাকি এক বন্ধুর গাড়িতে শিখতে আরম্ভ করেছিলেন, কিন্তু 2 দিন শিখে 3rd দিনের দিন একটা চমৎকার গল্পের প্লট মাথায় নিয়ে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গাড়িটা দিতেই এমন হ্যাঁচকা মারলে যে প্লটের খেয়েই বেমালুম হাওয়া। সে আফসোস আমার এখনো যায়নি মশাই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহনবাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। 3 জনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল, আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ওই গাড়ির প্রবেশ নিষেধ, বুঝলেন? জটায়ু জিভ কাটলেন। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, কিন্তু যখন ডেমোস্ট্রেট করলো না তখন লোভ সামলাতে পারলাম না মশাই। জাপানি জানেন তো, কান ফাটানি হাড় জ্বালানি, বলল ফেলুদা। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা তাড়াতাড়ি যে পড়বে সেটা ভাবতে পারিনি মশাই। আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। লালমোহনবাবু কাতর ভাবে হাত জোর করলেন। দোহাই মিস্টার মিত্তির, হর্নটা না হয় আমি কালই চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু রংটা রাখতে দিন। এই গ্রিনটা না বড্ড সুদিন। ফেলুদা হাল ছেড়ে দিয়ে চায়ের অর্ডার দিতে যাচ্ছিল, লালমোহনবাবু বাধা দিয়ে বললেন, না 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 না, ওটা বাদ দিন, ওটা বাদ দিন। আগে চলুন একবারটি একটা চক্কর মেরে আসি। আপনাকে আর তপেশ বাবুকে না চড়ানো অবধি আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না। বলুন কোথায় যাবেন? ফেলুদা আপত্তি করল, একটু ভেবে বলল, তোপসেকে একবার 4 নকের সৌধটা দেখিয়ে আনবো ভাবছিলাম। 4 নক? জব 4 নক? না। তবে 4 নক আরো আছে নাকি? আরো নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্নক একজন। তাই তো, মানে
তার নাম জব নয়, জব। জব হলো চাকরি, আর জব হলো নাম। যে ভুলটা আর 5 জনে করে সেটা আপনি কেন করবেন মশাই? এইখানে বলে রাখি, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরনো কলকাতা। ফ্যান্সি লেনে একটা খুনের তদন্ত করতে গিয়ে ও যখন জানলো যে ফ্যান্সি আসলে হচ্ছে ফাঁসি, আর ওই অঞ্চলেই 200 বছর আগে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, তখন থেকে নেশাটা ধরে। গত 3 মাসে ও এই নিয়ে যে কত বই পড়েছে, কত ম্যাপ দেখেছে আর ছবি দেখেছে, তার ইয়ত্তা নেই। অবশ্যই এই সুযোগে আমারও অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, আর তার বেশিরভাগটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2টো দুপুর কাটি। ফেলুদা বলে, দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলিও নেই, এ সবই ঠিক। কিন্তু ভেবে দেখ তোপসে, একটা সাহেব মশা মাছি সাপ ব্যাং বন বাদারে ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে এসে ভাবল এখানে সে কুটির পত্তন করবে। আর দেখতে দেখতে বন বাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠল, রাস্তা হলো, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসলো, সেই রাস্তায় ঘোড়াও ছুটলো, পালকি ছুটলো, আর 100 বছর যেতে না যেতে সেখানে গড়ে উঠল একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেস। এখন সে শহরের কি ছিঁড়ি হয়েছে সেটা কথা নয়, আমি বলছি ইতিহাসের কথা। শহরের রাস্তার নাম পাল্টে এরা সেই ইতিহাস মুছে ফেলতে চাইছে, কিন্তু সেটা কি উচিত, না সেটা সম্ভব? অবশ্য সাহেবরা তাদের সুবিধার জন্যই এত সব করেছিল, কিন্তু যদি না করতো তাহলে ফেলু মিত্তির এখন কি করতো ভেবে দেখেছিস? ছবিটা একবার কল্পনা করে দেখ। তোর ফেলুদা, প্রদোষ চন্দ্র মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর, ঘাড় গুঁজে কলম পিসছে কোনো জমিদারি সেরেস্তায়, সেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়লে লোকে বুঝবে টিপসই। বিবিডি বাগ, যার নাম ছিল ডালাউসি স্কোয়ার। যে ডালাউসি আমাদের দেশে লাট সাহেব হয়ে এসে গপা গপ রাজ্য গিলেছে, আর সেই সঙ্গে প্রথম রেলগাড়ি আর প্রথম টেলিগ্রাফ চালু করেছে। সেই বিবিডি বাগে 200 বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি জবচান্নকে সমাধি দেখে লালমোহনবাবু যদিও বললেন থ্রিলিং, আমার কিন্তু মনে হলো সেটা আকাশে মেঘের ঘনঘটা আর সেই সঙ্গে একটা গম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেলের ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি জবও নয় মশাই, জোবাস। কি ব্যাপার বলুন তো? জবুস হলো জবের ল্যাটিন সংস্করণ। পুরো কথাটাই তো ল্যাটিনে, সেটা বুঝতে পারছেন না? অত ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় এটুকু বুঝতে পারছি। আচ্ছা, নামের উপরে ওই DON লেখা কেন? ডিওএম হচ্ছে ডমিনুস অমনিয়ম ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো আছে লালমোহনবাবু, তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। এই দেখুন, মারমরে, মর্মর সৌধ জানেন তো? সেই মর্মর আর এই মারমরে একই জিনিস, মার্বেল। আর আরও মজা হচ্ছে এই যে মর্মর কথাটা সংস্কৃত নয়, ফার্সি, অথচ সৌধ হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত আরবি, সংস্কৃত ফার্সি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই। যেমন ধরুন শলা পরামর্শ, শলা হলো সালা, অর্থাৎ পরামর্শ, ফার্সি কথা, পরামর্শ সংস্কৃত। বা ধরুন কাগজপত্র, কাগজ আরবি, পত্র সংস্কৃত। তারপর আবার ফেলুদার লেকচার শেষ হলো না, কারণ কথা নেই বার্তা নেই এমন এক ধুলো ঝড় উঠল, জটায়ু বললেন কুলঙ্কর, যেমন আমি আর কখনো দেখিনি। আমরা পড়ি কি মরি করে লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডারে গিয়ে উঠলাম, আর ড্রাইভার হরিপদবাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। এই প্রথম দেখলাম ধুলোর জন্য অক্টার শহীদ মিনারটা আর দেখা যাচ্ছে না। হাওয়ার তেজ কত বুঝতে পারছি না, কারণ গাড়ির কাঁচ তুলে দেওয়া হয়েছে। তবে এটা দেখলাম যে চানাচুরওয়ালারা
যে সরু লম্বা বেতের মোড়ার মতো স্ট্যান্ডের ওপর তাদের জিনিসপত্র রাখে, তারই একটা গড়ের মাঠের দিকে শূন্য দিয়ে পাক খেতে খেতে উড়ে এসে আমাদের ঠিক সামনে একটা চলন্ত ডবল ডেকারের দোতলায় আছড়ে পড়ে পরক্ষণেই আবার ছাড়া পেয়ে কার্জন পার্কের দিকে উড়ে গেল। পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে দেখি ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের ওপর পড়েছে। ফেলুদার ইচ্ছে ছিল আমাদের পার্ক স্ট্রিটের পুরনো গোরস্থানটা দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা আর এই ঝড়ের জন্য হলো না। যদি যেতাম তাহলে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেতাম, যেটার বিষয়ে পরদিন সকালে কাগজে বেরোল। 24শে জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে উইন্ড ভেলোসিটি 145 কিলোমিটার/আওয়ার। সাউথ পার্ক স্ট্রিটের গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে এক প্রৌঢ় ভদ্রলোককে গুরুতরভাবে জখম করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্যই তিনি সন্ধেবেলা ওই আদ্যিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লিখেন। পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার ওপর দিয়েই গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে। দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে পান মুখে পুড়ে একটা চারমিনার ধরিয়ে ও ম্যাপটার ভাঁজ খুলল। সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ার সব ঠেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামাগুড়ি দিয়ে আমরা কলকাতার রাস্তাঘাট দেখছি। ফেলুদা বলছে, রজনী সেন খুঁজিস না যেন, ওই অঞ্চলটা তখন জঙ্গল ছিল। এমন সময় জটায়ু এলেন। আজ আর ধুতি পাঞ্জাবি নয়, গাঢ় নীল টেরিকটের প্যান্ট আর হলদে বুশ শার্ট। ফেলুবাবু, কালকে ঝড়ে 76টা গাছ পড়েছে, শুনেছেন? ঢুকেই ঘোষণা করলেন ভদ্রলোক। এই আপনার কথা কিন্তু রেখেছি মশাই, এখন আর হর্ন শুনলে হিন্দি ফিল্মের কথা মনে পড়বে না। আজ তারা নেই, তাই চা খেয়ে বেরোনো। 76টা গাছ পড়ার খবর কাগজে পড়ে বিশ্বাস হয়, কিন্তু পার্ক স্ট্রিট থেকে নিজের চোখেই 19টা গাছ বা গাছের ডাল পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে সাদার্ন এভিনিউতে 3টে, তাও তো এর মধ্যে কত ডালপালা সরিয়ে ফেলা হয়েছে কে জানে। গোরস্থানের গেটের সামনে যখন পৌঁছালাম, যদিও এখানে যে আসছি সেটা ক্যামার স্ট্রিটের আগে ফেলুদা আমাদের বলেনি, তখন জটায়ুর দিকে চেয়ে দেখি তার স্বাভাবিক ফুর্তিভাবটা যেন একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতে ভদ্রলোক বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলাম 41-এ রাঁচিতে। এই কাঠের গর্তে নামিয়ে তারপর যখন চাবড়া চাবড়া মাটি ফেলে না, সে কি বিভৎস শব্দ মশাই। সে শব্দ এখানে শোনার সম্ভাবনা নেই লালমোহনবাবু, বলল ফেলুদা। এই গোরস্থানে গত 100 বছরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। গেট দিয়ে ঢুকতেই ডাইনে দারোয়ানের ঘর। দিনের বেলা যে কেউ এই গোরস্থানে ঢুকতে পারে, তাই দারোয়ানের বোধহয় বিশেষ কোনো কাজ নেই। তবে হ্যাঁ, বলল ফেলুদা, একটা ব্যাপারে একটু নজর রাখতে হয়, যাতে সমাধির গা থেকে কেউ মার্বেলের ফলক খুলে না নেয়। ভালো ইটালিয়ান মার্বেলের কিন্তু বাজারে ভালোই দাম আছে। কেউ আছেন? দারোয়ান ঘর থেকে বেরিয়ে এলো। দেখে বলে দিতে হয় না যে বিহারের লোক। খৈনিটা মনে হয় সবে মাত্র মুখে পড়েছে। আচ্ছা, কাল এখানে মাথায় গাছ পড়ে কোনো বাঙালি বাবু জখম হয়েছেন? জি हाँ बाबू, সেই জায়গাটা একবার দেখা যায়? वो रास्ता से सीधा चला जान, एकदम एंड तक बाएं घूमले ही देखते पावेन अभी तक पड़ा हुआ है पेड़। আমরা তিনজন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। দুদিকে সমাধির সারি, তার এক একটা 12-14 হাত উঁচু। ডাইনে কিছু দূরে একটা সমাধি প্রায় 3 তলা বাড়ির সমান। ফেলুদা বলল, ওটা খুব সম্ভব পণ্ডিত উইলিয়াম জোন্সের সমাধি। ওর চেয়ে উঁচু সমাধি নাকি কলকাতায় আর নেই। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা কিংবা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ,
তার মৃত্যুর তারিখ, আর এই সঙ্গে আরও কিছু লেখা। কয়েকটা বড় ফলকে দেখলাম অল্প কথায় জীবনী পর্যন্ত লেখা রয়েছে। বেশিরভাগ সমাধি চারকোনা থামের মতো, নিচে চওড়া থেকে উপরে সরু হয়ে উঠেছে। লালমোহনবাবু সেগুলোকে বললেন বোরখা পরা ভূত। কথাটা খুব খারাপ বলেননি, যদিও এ ভূতের নড়াচড়ার উপায় নেই। এ ভূত প্রহরী ভূত। মাটির নিচে কফিনবন্দি হয়ে যিনি শুয়ে আছেন তাকেই যেন গার্ড করছেন এই ভূত। এই স্তম্ভগুলোর ইংরেজি নামটা জেনে রাখতো সে। একে বলে ওবেলিস্ক। লালমোহনবাবু বার পাঁচেক ওবেলিস্ক। কথাটা আউড়ে নিলেন। ওবেলিস্ক, 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 ওবেলিস্ক। আমি বাঁ দিক ডান দিক চোখ ঘোরাচ্ছি আর ফলকের নামগুলো বিড়বিড় করছি। জ্যাকসন, ওয়াটসন, ওয়েলস, লার্কিন্স, গিবসন্স, ওল্ডহ্যাম। মাঝে মাঝে দেখছি পাশাপাশি একই নামের বেশ কয়েকটি সমাধি রয়েছে। বোঝা যাচ্ছে সবাই একই পরিবারের লোক। সবচেয়ে আগের তারিখ যা এখনো পর্যন্ত চোখে পড়েছে তা হলো 28শে জুলাই 1779। তার মানে ফরাসি বিপ্লবেরও 12 বছর আগে। রাস্তার শেষ মাথায় পৌঁছে বুঝতে পারলাম গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছিল এখানে নাকি 2000-এর বেশি সমাধি আছে। লালমোহনবাবু লোয়ার সার্কুলার রোডের দিকটায় গোরস্থানের গায়ে লাগা একটা ফ্ল্যাট বাড়ির দিকে দেখিয়ে বলল, ওকে লাখ টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না। গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা পোশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল। সেটা পড়েছে একটা সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়াও আরো অনেক ডালপালা চারদিকে ছড়িয়ে রয়েছে। আমরা সমাধিটার দিকে এগিয়ে গেলাম। এটা অন্যগুলোর তুলনায় বেঁটে। লালমোহনবাবুর কাঁধ অব্দি আসবে বলে বোঝা যায়। এমনিতেই সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটাও ফাটল ধরে চৌচির হয়ে আছে, পলেস্তারা খসে ইট বেরিয়ে আছে। ঘা লাগার দরুন শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে, আর খানিকটা সমাধির গায়ে এখনো লেগে আছে। বাকিটা 8-10 টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারদিকটা এমনিতেই জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি। আশ্চর্য, বললেন লালমোহনবাবু। গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেগে আছে মশাই। শুধু গড় নয়, বলল ফেলুদা। তার নিচে শালের অংশটা লেগে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস ইয়েস, এই 185 তারপরে ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হলো আপনার সেই ঈশ্বর সকলের কর্তার গড। তাই কি? ফেলুদার প্রশ্ন শুনে তার দিকে চাইলাম। তার ভুরু কুচকানো। বলল, আপনি অন্য সমাধিগুলো বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না, দেখুন ওই পাশেরটার দিকে দেখুন। পাশেই আর একটা বড় সমাধি রয়েছে। তার ফলকে লেখা, টু দ্য মেমোরি অফ ক্যাপ্টেন পি ওরাইলি, HM 44th Regiment, who died in 25th May 1823, aged 38 years. লক্ষ্য করুন, নামের নিচেই আছে সাল তারিখ। বেশিরভাগ ফলকেই তাই। আর গট কথাটা অন্য কোথাও আর দেখলেন কি? ফেলুদা ঠিকই বলেছে। এই পথটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা পড়েছি, কিন্তু কোনোটাতেই গড দেখিনি। ও, তাহলে বলছেন এই গড হলো মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম বলে আমার মনে হয় না। যদিও ঈশ্বর বা ভগবানের নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জিয়ের বাঁদিকটায় ইঞ্চিখানেক ফাঁক আছে। মনে হয় বাঁদিকে ওর গায়ে কোনো অক্ষর ছিল না, কিন্তু ডিয়ের ডান দিকটায় ফাঁক আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ ওই জায়গার পাথরটা ভেঙে গেছে। আমার ধারণা এটা যার কবর তার প্রথম 3টে অক্ষর হলো GOD, যেমন ধরুন গডফ্রে বা গার্ডার। আরে সে তো পাথরের টুকরো জড়ো করে পাশাপাশি। লালমোহনবাবু কথা বলতে বলতে ভাঙা ডালপালার উপর দিয়ে সমাধির দিকে এগিয়ে
তার ধারে পৌঁছাতেই হঠাৎ সড়াৎ করে খানিকটা নিচের দিকে নেমে গেল। গর্তে পা পড়লে যেমন হয় ঠিক তেমনি, কিন্তু ফেলুদা ঠিক সময় তার লম্বা হাত দুটি বাড়িয়ে তাকে ধরে টেনে তুলে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা কি? ওখানে গর্ত হলো কি করে? কেমন যেন খটকা লাগছিল, বলল ফেলুদা। ভাঙলো আম গাছ, অথচ আম পাতার সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম। লালমোহনবাবু এমনিতেই গোরস্থানে এসে একটু ঘুম মেরে গিয়েছিলেন, তার ওপর এই ব্যাপার। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে এই একটু বাড়াবাড়ি মশাই বলে ভদ্রলোক একপাশে সরে গিয়ে আমাদের দিকে পেছন করে বোধহয় নিজেকে সামলাবার চেষ্টা করলেন। তো সে খুব সাবধানে ডালপালাগুলো সরাতো। আমি আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানেক গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে, সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম। ফেলুদা এবার মার্বেলের টুকরোগুলোয় মন দিল। দুজনে মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট 10 ঘাসের উপর জিগস পাজেল খেলে সেগুলোকে ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে জিনিসটা এইরকম দাঁড়ালো: Sacred to the memory of Thomas Wynne, obituary 24th April, 8th AET 18, গডউইন, বলল ফেলুদা। টমাস গডউইনের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে। ওবিটি হলো ওবিটুস অর্থাৎ মৃত্যু, আর এইটি হলো এই টাইটাস অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ও মশাই! জটায়ু হঠাৎ চেঁচিয়ে উঠে আমাকে বেশ চমকে দিলেন। ঘুরে দেখতেই ভদ্রলোক একটা চৌকো চ্যাপটা কালো জিনিস আমাদের দিকে তুলে ধরে বললেন, এই 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের ডিনার হবে? কি পেলেন ওটা? আমরা দুজনেই বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে গেলাম। লালমোহনবাবুর বাঁ হাতে একটা কালো মানি ব্যাগ, আর ডান হাতে 3টে 10, একটা 5 আর একটা 2 টাকার নোট। টাকা আর ব্যাগ দুটোরই অবস্থা বেশ শোচনীয়। ভদ্রলোকের ভয় কেটে গিয়ে এখন একটা বেশ মারদিস ভাব। বেশ বুঝতে পারছেন যে ফেলুদার জন্য একটা ভালো ক্লু জোগাড় করে দিয়েছেন। ফেলুদা ব্যাগটা খুলে খাপগুলোর ভিতরে যা ছিল সব বার করলো। 4 রকম জিনিস বেরোলো খাপ থেকে। 1 নম্বর, এক গোছা ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা NM বিশ্বাস, ঠিকানা বা টেলিফোন নাম্বার নেই। ফেলুদা বলল, দেখেছেন খবরের কাগজের কাণ্ড? নরেন্দ্রমোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে 2টো খবরের কাগজের কাটি। একটাতে এই সাউথ পার্ক স্ট্রিটের গোরস্থান প্রথম যখন খুলল তার খবর, আর একটাতে আজকাল যাকে শহীদ মিনার বলি সেই অক্টাল্লোনি মনুমেন্ট তৈরি হওয়ার খবর। তার মানে 2টো কাগজের টুকরোই 150-200 বছরের পুরনো। বিশ্বাস মশাই এত প্রাচীন কাগজের কাটিং কোথা থেকে খুঁজে বের করলেন জানতে ভারী ইচ্ছে করছে, মন্তব্য করল ফেলুদা। 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12 টাকা 50 পয়সার ক্যাশমেল। আর 4 হলো এক টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথামুন্ডু বুঝলাম না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়তে পেরেছিলাম। এই অক্টাল্লোনি মনুমেন্ট নিয়ে কোথায় যেন একটা লেখা পড়লাম সেদিন কাগজে। হঠাৎ বলে উঠলেন লালমোহন। আর যদ্দূর মনে পড়ছে লেখকের পদবি ছিল বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসই তো। কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করল। হয় লেখনী নয় বিচিত্রপত্র, ঠিক মনে পড়ছে না মশাই, বাড়ি গিয়ে চেক করে বলতে হবে। জটায়ুর স্মরণ শক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই বোধহয় ফেলুদা এ ব্যাপারে আর কিছু না বলে সাদা কাগজের লেখাটা তার নিজের নোটবুকে কপি করে নিয়ে আসল কাগজ আর অন্য জিনিসগুলো মানি ব্যাগে ভরে সেটা পকেটে নিয়ে নিল। তারপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরও 2টো জিনিস পেয়ে সেগুলোও পকেটে পড়ল। সে দুটো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম আর একটা নেতিয়ে যাওয়া রেসের বই। চল দারোয়ানের সঙ্গে একবার কথা বলে বেরিয়ে পড়ি, এদিকে আবার মেঘ করছে। ব্যাগটা কি ফেরত দেবেন? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। অবশ্যই। কোন হাসপাতালে আছে খোঁজ করে কাল একবার যাব। আর সে লোক যদি মরে গিয়ে থাকে?
সেই অনুমান করে তো তার প্রপার্টি আর আত্মসাৎ করা যায় না, তাই না? সেটা নীতিবিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে 4 স্যান্ডউইচের বেশি 3 জনের কিছু হবে না। সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। আমরা আবার উল্টো মুখে ঘুরে কবরের শাড়ির মাঝখানের পথ দিয়ে গেটের দিকে এগোতে লাগলাম। ফেলুদা গম্ভীর। এরই ফাঁকে একটা চারমিনার ধরিয়ে দিয়েছে। এমনিতেও সিগারেট অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু রহস্যের গন্ধ পেলে নিজের অজান্তেই মাঝে মাঝে সাদা কাটি মুখে চলে যায়। অর্ধেক পথ যাওয়ার পর সে হঠাৎ থামলো কেন সেটা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। তারপর তার চাহনি অনুসরণ করে একটা জিনিস দেখে আমার হাঁটার হার্টবিটটাও সঙ্গে সঙ্গে এক পলকের জন্য থেমে গেল। একটা গম্বুজলা সমাধি, যার ফলকে মৃত ব্যক্তির নাম রয়েছে মিস মার্গারেট টেম্পলটন। তার ঠিক সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের ওপর একটা সিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। বৃষ্টি হবে বলেই বোধহয় বাতাসটা বন্ধ হয়েছে, না হলে ধোঁয়া দেখা যেত। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করল, গোল্ড ফ্লেক। জটায়ু বলল, ফেলুবাবু, বাড়ি চলুন। আমি বললাম, হ্যাঁ ফেলুদা, একবার খুঁজে দেখবো এই লোকটা এখনো আছে কিনা। সে যদি থাকতো তাহলে সিগারেট হাতে নিয়েই থাকতো, কিংবা হাত থেকে ফেলে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিত। হাত খাওয়া অবস্থায় এভাবে ফেলে যেত। সে লোক পালিয়েছে, এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে। দারোয়ান ঘরে ছিল। মিনিট 3 অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে এসে বলল, अभी एक चूहा को खत्म कर दिया। বুঝলাম ওই ঝোপের পিছনে চুহার সৎকার সেরে তিনি ফিরছেন। ফেলুদা কাজের কথা চলে গেল। যার ওপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় প্রথম দেখলো কে? দারোয়ান বলল যে সেই দেখেছিল। গাছ পড়ার সময়টা সে গোরস্থানে ছিল না, তার নিজের একটা শার্ট উড়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে, সেটা উদ্ধার করতে গিয়েছিল। ফিরে এসে ব্যাপারটা দেখে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি নাকি সম্প্রতি আরও কয়েকবার এসেছেন গোরস্থানে। আর কেউ এসেছিল কালকে? मालूम नहीं बाबू, हम जब दौड़ के गया उस टाइम में तो कोई नहीं था इधर। আচ্ছা, এইসব সমাধির পেছনে তো লুকিয়ে থাকতে পারে। এটা দারোয়ান অস্বীকার করল না। আমারও মনে হচ্ছিল যে এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধহয় সারা কলকাতায় আর একটিও নেই। নরেন বিশ্বাসের অবস্থা দেখে দারোয়ান রাস্তায় বেরিয়ে এসে এক পথচারী সাহেবকে খবরটা দেয়। বর্ণনা থেকে মনে হলো সেন্ট জেভিয়ার্সের ফাদার টাদার হতে পারে। তিনি নাকি ট্যাক্সি ডাকিয়ে নরেন বিশ্বাসকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। আজ একটু আগে কাউকে আসতে দেখেছিলে? अभी হ্যাঁ। না, দারোয়ান কাউকে আসতে দেখেন। সে গেটের কাছে ছিল না। সে গিয়েছিল চুহার লাশ নিয়ে ওই ঝোপড়াটার পিছনে। ওটা ফেলে দিয়েই ওর কাজ শেষ হয়নি, কারণ একটু পিপাসার প্রয়োজন হয়ে পড়েছিল। রাত্রে তুমি এখানেই থাকো? हाँ बाबू, लेकिन रात को तो पर्दे का कोई जरूरत नहीं होता, डर के मारे कोई आता ही नहीं। पहले दीवार सर्कुलर दो साइड में दीवार टूटा था, लेकिन आजकल रात को कोई नहीं आता समंतरी में। আচ্ছা, তোমার নাম কি? जी बरमदे बाबू। এই না, এটা রাখো। जी सलाम बाबू सलाम। দারোয়ানের হাতে 2 টাকার নোটটা গুঁজে দেওয়ার ফল অবশ্যই আমরা পরে পেয়েছিলাম।
গডউইন, টমাস গডউইন। সিধু জ্যাঠার কপালে 6টা খাঁজ পড়ে গেল। সিধু জ্যাঠাকে আমি বলি বিশ্বকোষ, ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক। একবার যা পড়েন বা একবার যা শোনেন, মনে ধরলে সেটা তিনি ভোলেন না। ফেলুদাকে মাঝে মাঝেই ওর কাছে আসতে হয়, যেমন আজকে। ভোরে উঠে হাঁটতে বেরোন সিধু জ্যাঠা লেকের ধারে। মাইল 2-1 হেঁটে বাড়ি ফিরে আসেন 6:30টার মধ্যে। বৃষ্টি হলেও বাদ নেই, ছাতা নিয়ে বেরোন। বাড়ি ফিরে সেই যে তক্তপোষের উপর বসেন, এক স্নান খাওয়া ছাড়া ওখান থেকে আর উনি ওঠেন। সামনে একটা ডেস্ক, তার ওপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। কিন্তু উনি লেখেন না, চিঠিও না, ধোপার হিসাবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোনও নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে বলে পাঠান, 10 মিনিটে সে খবর পৌঁছে দেয়। সিধু জ্যাঠা বিয়ে করেননি, বউয়ের বদলে বই নিয়ে ঘর করেন। বলেন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার সবই হচ্ছে এই বই। আমার ডাক্তার, মাস্টার, সিস্টার, মাদার, ফাদার সবই আমার বই। পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই কতকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানে। দুধ ছাড়া চায়ে পরপর 2টো চুমুক দিয়ে সিধু জ্যাঠা গডউইন কথাটা আরো 2বার আওড়ান। তারপর বললেন, গডউইন নামটা ফস করে বললে প্রথমটা শেলির শ্বশুরের কথাই মনে পড়ে। কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইনও ছিল বটে। কোন বছরে মারা গেছে বললে? 1858। আর জন্ম? 1788। তাহলে এই গডউইনও হতে পারে বটে। 48 বোধ হয়, কিংবা 49। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে, নাম শার্লি, না 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 সরি, শার্লট, হ্যাঁ শার্লট গডউইন। তার বাপ সম্বন্ধে লিখেছিল। মনে পড়েছে। ওই বাস, সে তো এক তাজ্জব কাহিনী ফেলু। অবশ্যই শেষ জীবনের কথা লেখেনি শার্লট, আর সেটা আমি জানিও না। কিন্তু গোড়ায় ভারতবর্ষে এসে তার কীর্তিকলাপ তো একেবারে গল্পের মতো হয়ে। হ্যাঁ, এই তুমি তো লখনৌ গেছো? ফেলুদা মাথা নেড়ে হ্যাঁ বলল। বাদশাহী আংটির ব্যাপারে প্রথম তার গোয়েন্দাগিরির তারাবাজি লখনৌতেই দেখিয়েছিল ফেলুদা। সাদত আলীর কথা জানো তো? জানি। সেই সাদত আলী তখন লখনৌয়ের নবাব। দিল্লির পিদিম তখন নিবু নিবু, যত রোশনাই সব লখনৌ। সাদত ইয়াং বয়সে কলকাতায় ছিল। সাহেবদের সঙ্গে মিশে ইংরেজি ভাষাটা একটু ভাষা শিখেছিল, আর শিখেছিল 16 আনা সাহেবিয়ানা। আসাফউদ্দৌলা মারা যাওয়ার পর ওয়াজির আলী হলো নবাব। সাদত আলী তখন কাশিতে। মন খারাপ, কারণ আশা ছিল আসাফের পর সেই গদিতে বসবে। এদিকে ওয়াজিদ ছিল অকম্মার ঢেকি। ব্রিটিশরা তাকে বরদাস্ত করতে পারল না। 4 মাসের মধ্যে তার নবাবি দিলে বরবাদ করে। মনে রেখো, অযোধ্যায় তখন কোম্পানির প্রতিপত্তি খুব। নবাবরা কোম্পানির কথায় উঠে বসে। ওয়াজিরকে হটিয়ে তারা সাদতকে সিংহাসনে বসাল। সাদত খুশি হয়ে ব্রিটিশকে অর্ধেক অযোধ্যা দিয়ে দিল। সেই সময় লখনৌয়ের অলিতে গলিতে সাহেব, নবাবের ফৌজে সাহেব অফিসার, সাহেব গোলন্দাজ, তাছাড়া সাহেব ব্যবসায়ী, সাহেব ডাক্তার, সাহেব পেন্টার, সাহেব নাপিত, সাহেব স্কুল মাস্টার। আবার কেউ কেউ আছে যারা এসেছে শুধু টাকার লোভে, নবাবের নেক নজরে পড়ে 2 পয়সা যদি কামাতে পারে সেই জন্য। এই দলের মধ্যে পড়ে টমাস গডউইন, ইংল্যান্ডের ছোকরা। সাসেক্স না সাফোক না সারি, কোথাকার যেন বাড়ি ঠিক মনে নেই। সে দেশে বসে নবাবীর গল্প শুনে এসে হাজির হলো লখনৌতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো। রেসিডেন্ট চেরি সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে গিয়ে হাজির হলো নবাবের দরবারে।
সাদর জিজ্ঞেস করলে তোমার গুণপনা কি? টমাস শুনেছে নবাব বিলিতি খানা পছন্দ করে, রান্নার হাত ভালো ছিল ছোকরা। বললে আমি ভালো শেফ, তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে খাওয়াও। ব্যাস, গডউইন এমন রান্না করলে যে সাদর তক্ষুনি তাকে বাবুর্চিখানায় বহাল করে দিল। তারপর থেকে নবাব যেখানে যায় সেখানেই মুসলমান বাবুর্চির পাশে পাশে যায় টমাস গডউইন। লাট সাহেব শহরে এলে সাদত তাকে ব্রেকফাস্টে ডাকে। সাহেব খুশি হলে সাদতের মঙ্গল। ভরসা টমাস গডউইন। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই আসে বকশিস। হ্যাঁ, নবাবই বকশিস, জানো তো? 2-10 টাকা কি 2-4টে মোহর গুঁজে দেওয়া তো নয়। লখনৌয়ের নবাব, হাত ছাড়লেই পর্বত। বুঝে দেখো গডউইনের পকেট কিরকম ফুলে ফেপে উঠল। আর তাই যদি না হবে তো সে বাবুর্চিখানায় পড়ে থাকবে কেন? সেরকম লোকই সে নয়। বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়। এসেই বিয়ে করলেন জেন ম্যারক বলে এক মেম সাহেবকে, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। তার 3 মাসের মধ্যে এক রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিতে। তারপর যা হয় আর কি, সুদিন তো আর কারোর চিরকাল থাকে না। গডউইনের জুয়ার নেশা ছিল। লখনৌ থাকতে মুরগির লড়াই আর তিতির লড়াইয়ে বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনি খুইয়েছে। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। এর বেশি তার মেয়ে আর কিছু লেখেনি। যতদূর মনে হয় টমাস গডউইন মারা যাবার কয়েক মাস পরেই এই লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দিকটা কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সেই যুগে যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো। আমি যা বললাম তার চেয়ে ন্যাচারালি আরো বেশি ডিটেল পাবে। আমারও বেশি মনে হলো সিধুজাটা পুরো লেখাটাই বাংলা করে বলে ফেলেছেন। ফেলুদা আর আমি দুজনেই টমাস গডউইনের এই আশ্চর্য কাহিনী শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমাদের আগে সিধুজাটাই আবার মুখ খুললেন। কিন্তু টমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞেস করছো কেন বলো তো? কি ব্যাপার? ফেলুদা বলল, সেটা বলছি, তার আগে আর একটা জিনিস জানার আছে। নরেন্দ্র বিশ্বাস বলে কারুর নাম শুনেছেন, যিনি পুরনো কলকাতা টলকাতা নিয়ে প্রবন্ধ লেখেন? কিসে লেখেন তা জানি না। দেখো, কোনো অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না। আজকাল আর ধরা বাঁধা কাগজের বাইরে আর কিছু পড়ি না। কিন্তু এ প্রশ্নই বা কেন? ফেলুদা সংক্ষেপে কালকের ঘটনাটা বলে বলল, গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয়, তাহলে তার মানিব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এইখানেই খটকা। সিধুজাটা একটু গম্ভীর থেকে বললেন, কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোয় যে ভদ্রলোকের মানিব্যাগ আর শার্ট বা পাঞ্জাবির বুক পকেটে ছিল, তাহলে দৌড়ে পালাতে গিয়ে পকেট থেকে সে ব্যাগ ছিটকে পড়া কিছুই আশ্চর্য নয়। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে। তাহলে আর রস কোথায়? ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে। তাতে কি এসে গেল? সেই সমাধির পাশে আবার খালের মতো একটা গর্ত। মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল। সিধুজাটার চোখ ছানা পড়া। বলো কি হে, গ্রেভ ডিগিং? এ তো ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি। হ্যাঁ, এই তো অবিশ্বাস্য। টাটকা লাশ হলে খুঁড়ে বার করে সব ব্যবচ্ছেদের জন্য বিক্রি করে পয়সা আসে জানি, কিন্তু 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যাবে বলো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসেল ভ্যালু। খুঁড়েছে সে ব্যাপারে তুমি শিওর? পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের কোপের চিহ্নগুলো মুছে গেছে, কিন্তু তবু। সিধুজাটা আবার একটু ভেবে মাথা নেড়ে বললেন, না হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বুনো হাঁসের পেছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস টেস নেই বুঝি? তাই কল্পনা একটা রহস্য খাড়া করছো। ফেলুদা তার এক পেশে হাসিটা হেসে চুপ করে রইল। সিধুজাটা বললেন,
গডউইনের বংশের কেউ যদি এখানে থাকতো তাহলে না হয় তাদের জিজ্ঞেস করে কিছু জানা যেত, কিন্তু সেও তো বোধহয় নেই। সব সাহেব পরিবারই তো আর বারোয়েল বা টাইটলার পরিবার নয়, যাদের কেউ না কেউ সেই ক্লাইভের আমল থেকে এই সেদিন অব্দিও ইন্ডিয়াতে কাটিয়ে গেছে। এইবার ফেলুদা তার এতক্ষণের চাপা খবরটা দিয়ে দিল। টমাস গডউইনের 3 পুরুষ পর অবধি তাদের কেউ না কেউ এদেশেই মারা গেছে, সে খবর আমি জানি। সে কি? সিধুজাটা অবাক। আসলে আজই সকালে এখানে আসার আগে আমরা লোয়ার সার্কুলার রোডের গোরস্থানটা 1.5 ঘন্টা ধরে দেখে এসেছি। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি আর এখনো ব্যবহার। শার্লট গডউইনের সমাধি আমি দেখেছি, বলল ফেলুদা। 1886 সালে 67 বছর বয়সে উনি মারা যান। গডউইন পদবী দেখলে? তার মানে বিয়ে করেন। বড় ভালো লেখিকা ছিলেন। শার্লটের পাশে তার বড় ভাই ডেভিডের সমাধি, মৃত্যু 1874। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করে নোট দেখে দেখে বলে চলেছে। ইনি খিদিরপুরের কিট কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ডেভিডের পাশে তার ছেলে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু গডউইন ও তার স্ত্রী এমা গডউইন। অ্যান্ড্রু মারা যান 1882-তে। অ্যান্ড্রু এমার পাশে তাদের ছেলে চার্লস, ইনি ডাক্তার ছিলেন, মৃত্যু 1920। সাবাস, ধন্যী তোমার অনুসন্ধিৎসার অধ্যবসায়। হ্যাঁ, সিঞ্জাটা সত্যিই খুশি হয়েছে। এখন তোমার জানতে হবে বর্তমানে এদের কেউ জীবিত কিনা এবং কলকাতায় আছেন কিনা। টেলিফোন ডিরেক্টরিতে গডউইন নাম পেলে? হ্যাঁ, ওই মাত্র একটি ফোন করেছিলাম, বললো এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্কই নেই। দেখো খোঁজ করে, হয়তো থাকতে পারে। অবশ্যই তার হদিশ কি করে পাবে তা জানি না। পেলে আর কিছু না হোক, গ্রেভ ডিগিং এর ব্যাপারটা আমার কাছে ভুয়ো বলেই মনে হয়। অন্তত টমাস গডউইনের মতো একটা কালারফুল চরিত্র সম্বন্ধে হয়তো আরো কিছু তথ্য জোগাড় করতে পারো। যাই হোক, গুড লাক। বাড়ি এসে দুপুর পর্যন্ত ধৈর্য ধরে তারপরে ফেলুদাকে আর না জিজ্ঞেস করে পারলাম না। এই কাল যে নরেন বিশ্বাসের ব্যাগ থেকে একটা সাদা কাগজ বেরোলো, তাতে কি লেখা ছিল গো ফেলুদা? নরেন বিশ্বাসের খাতাটা ফেলুদা বিকেলে ফেরত দিতে যাবে। সে খবর নিয়ে জেনেছে যে ভদ্রলোক পার্ক হসপিটালে আছেন। ফেলুদা তার খাতাটা খুলে আমার দিকে এগিয়ে দিল। তোপসে, যদি এর মানে বার করতে পারিস তাহলে বুঝবো নোবেল প্রাইজ তোর হাতের মুঠো। খাতায় রুলটানা পাতায় লেখা রয়েছে B/S 141 SNB for WG Victoria and PC 44 RE Victorious letter try MN OU GAA SJ WN। আমি মনে মনে বললাম, নোবেল প্রাইজটা ফসকেই গেল। তাও মুখে বললাম, ভদ্রলোক কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে, কিন্তু ভিক্টোরিয়া অ্যান্ড পিসিটা যে কি সেটা ঠিক বুঝতে পারছি না। পিসি বোধহয় প্রিন্স কনসার্ট, তার মানে ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। আর তো কিছুই বুঝতে পারছি না। কেন? ফর মানে জন্য আর ট্রাই মানে চেষ্টা, সেটাও বুঝতে পারলি না? ফেলুদার মেজাজ দেখে বুঝলাম সেও বিশেষ কিছু বোঝেনি। সিধু জাটার কথাটা যে আমারও মনে ধরেনি তা নয়। ফেলুদা সত্যিই হয়তো যেখানে রহস্য নেই সেখানে জোর করে রহস্য ঢোকাচ্ছে। কিন্তু তারপরেই মনে পড়ে যাচ্ছে কালকে সেই জ্বলন্ত সিগারেটটা, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে।
আমরা আছি জেনে কে পালালো গোরস্থান থেকে? আর বাদলা দিনে সন্ধে করে সে সেখানে গিয়েছিলই বা কেন? আগে থেকেই ঠিক ছিল যে 4টের সময় আমরা নরেন বিশ্বাসের ব্যাগ ফেরত দিতে যাব, আর লালমোহন বাবুই আমাদের এসে নিয়ে যাবে। টাইম মাফিক বাড়ির সামনে গাড়ি থামার শব্দ পেলাম। ভদ্রলোক ঘরে ঢুকলেন হাতে একটা পত্রিকা নিয়ে। এই যে মশাই, কি বলেছিলুম, এই দেখুন বিচিত্র পত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা, সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের। যদিও ভালো ছাপেনি, কিন্তু এও তো দেখছি নরেন্দ্রনাথ বলছে, নরেন্দ্র মোহন তো নয়। তাহলে কি অন্য লোক নাকি? আমার মনে হয় ওই ভিজিটিং কার্ডেই গন্ডগোল, কোনো বাজে প্রেসে বোধহয় ছাপা, আর ভদ্রলোক হয়তো প্রুফও দেখেন। কিন্তু ব্যাগের মধ্যে ওই কাটিং আর তারপরে এই লেখা, ব্যাপারটা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় কি? ফেলুদা লেখাটায় চোখ বুলিয়ে পত্রিকাটা পাশের টেবিলের উপর ফেলে দিয়ে বলল, ভাষা মন্দ না, তবে নতুন কিছু নেই। এখন জানা দরকার এই লোকই গাছ পড়ে জখম হওয়া নরেন বিশ্বাসকে। পার্ক হসপিটালের ডক্টর শিকদারকে বাবা বেশ ভালো করেই চেনেন, আমাদের বাড়িতেও এসেছেন 2-1 বার, তাই ফেলুদার সঙ্গেও আলাপ। ফেলুদা কার্ড পাঠানোর মিনিট 5-এর মধ্যে আমাদের ডাক পড়ল। আরে এই কি ব্যাপার, এই কোনো নতুন কেস টেস নাকি? ফেলুদা যেখানেই যে কারণেই যাক না কেন, চেনা লোক থাকলে এই প্রশ্নটা তাকে শুনতে হয়ই। ও তাই হেসে বলল, আমি এসেছি এখানে এক পেশেন্টের একটা জিনিস ফেরত দিতে। কোন পেশেন্ট? মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু সে তো চলে গেছে এই ঘন্টা 2 আগে। তার ভাই এসেছিল গাড়ি নিয়ে গেছে। কিন্তু কাগজে যে লিখলো। কি লিখেছে? সিরিয়াস বলে লিখেছে তো? আরে কাগজে ওরকম অনেক লেগে। আজ তো একটা গাছ মাথায় পড়লে কি আর সে লোক বাঁচে? একটা ছোট ডাল, মানে ওই যাকে বলে পোশাকা, তাই পড়েছে। জখমের চেয়ে শখটাই বেশি। আর ডান কবজিটায় চোট পেয়েছে, আর মাথায় কটা স্টিচ, ব্যাস এই তো। আপনি কি বলতে পারেন ইনি পুরনো কলকাতা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ইনি। একটা লোক সন্ধেবেলা গোরস্থানে ঘোরাঘুরি করছে, ন্যাচারালি কৌতূহল তো হয়ই। জিজ্ঞেস করতে বললেন পুরনো কলকাতা নিয়ে চর্চা করছেন নাকি। তা আমি বললুম ভালো লাইন বেঁচেছেন, নতুন কলকাতাটাকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। হ্যাঁ আচ্ছা, জখমটা কি স্বাভাবিক বলে মনে হয়? এই পথে আসো বাবা, এতক্ষণে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন হয়েছে। ফেলুদা অপ্রস্তুত ভাবটা চাপতে পারলেন না, মানে উনি কি নিজেই বললেন যে গাছ পড়ে? আরে মশাই, গাছটা যে পড়েছে তাতে তো আর ভুল নেই, আর উনি তো সেখানেই ছিলেন। কাজেই সন্দেহ হওয়ার কোনো কারণ আছে কি? উনি নিজে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু বলেননি তো? মোটেই না। বললেন চোখের সামনে দেখলাম গাছটা ভাঙলো, তার ডালপালা যে কতখানি ছড়িয়ে আছে সেটা তো আর আঁচ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, ইয়েস, জ্ঞান হওয়ার পরে উইল কথাটা 2-3 বার অবশ্য উচ্চারণ করেছিলেন। এতে যদি কোনো রহস্য থাকে তো জানি না বাবা, মনে তো হয় না, কারণ উইলের উল্লেখ ওই একবারই, আর করেননি। ভদ্রলোকের পুরো নামটা আপনার জানা আছে? কেন, কাগজেই তো বেরিয়েছিল, নরেন্দ্রনাথ বিশ্বাস। আর একটা প্রশ্ন, বিরক্ত করছি, কিছু মনে করবেন। ওনার পোশাকটা মনে আছে? বিলক্ষণ, শার্ট আর প্যান্ট, আরে রংটাও মনে আছে, সাদা শার্ট আর বিস্কিট রঙের প্যান্ট, গ্ল্যাক্সো না ক্রিম কেকার। হ্যাঁ ফেলুদা ডক্টর শিকদারের কাছে নরেন বিশ্বাসের ঠিকানা নিয়ে নিয়েছি। আমরা নার্সিংহোম থেকে শটান চলে গেলাম নিউ আলিপুরে। ভারী ঝামেলা নিউ আলিপুরের ঠিকানা খুঁজে বার করা, কিন্তু জটায়ু ড্রাইভার মশাইটি দেখলাম কলকাতার রাস্তাঘাট বেশ ভালোই চেনেন।
বাড়ি বার করতে 3 মিনিটের বেশি ঘুরতে হয়নি। দোতলা বাড়ি, দেখে মনে হয় 15 থেকে 20 বছরের মধ্যে বয়স। গেটের সামনে রাস্তার ওপর একটা কালো অ্যাম্বাসেডার দাঁড়িয়ে আছে, আর গেটের গায়ে 2টো নাম, এন বিশ্বাস ও জি বিশ্বাস। বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলে দিল। নরেনবাবু আছেন কি? ফেলুদা প্রশ্ন করল। কে? তার তো অসুখ। দেখা করা যাবে না? এই একটু দরকার ছিল আসলে। কাকে চাই? প্রশ্নটা এলো চাকরের পেছন দিক দিয়ে। একজন 40-45 বছরের ভদ্রলোক এগিয়ে এসেছে। ফর্সা রং, চোখ সামান্য কটা, দাড়ি গোফ কামান, পাজামার ওপর বুশ শার্ট, তার উপর একটা মটকার চাদর জড়ানো। ফেলুদা বলল, নরেন বিশ্বাস মশাইয়ের একটা জিনিস তাকে ফেরত দিতে চাই। ওর মানি ব্যাগ এই পকেট থেকে পড়ে গিয়েছিল পার্ক স্ট্রিট গোরস্থানে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আসুন আসুন, আমি ওর ভাই। আপনারা ভেতরে আসুন। এই দাদা বিছানায়, আসলে এখনো ব্যান্ডেজ বাঁধা রয়েছে তো। কথা বলছেন, তবে এইরকম অ্যাক্সিডেন্ট একটা বড় রকমের তো। দোতলায় যাওয়ার সিঁড়ির পিছন দিকে একটা বেড, তাতেই নরেনবাবু শুয়ে আছে। ভাইয়ের চেয়ে রং প্রায় 2 পোচ কালো, ঠোঁটের ওপর বেশ একটা পুরু গোফ, আর মাথার ব্যান্ডেজটার নিচে যে টাক আছে সেটা বলে দিতে হয় না। বাঁ হাতে ধরা স্টেটসম্যান কাগজটা নামিয়ে ভদ্রলোক ঘাড় হেট করে আমাদের নমস্কার জানান। ডান কবজিতে ব্যান্ডেজ, তাই হাত জোর করে নমস্কারে অসুবিধা আছে। ভাইটি আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। শুনলাম চাকরকে হাঁক দিয়ে আরো 2টো চেয়ারের কথা বলে দিলেন। এই ঘরে রয়েছে একটি মাত্র চেয়ার, খাটের পাশে ডেস্কের সামনে। ফেলুদা মানিব্যাগটা বার করে এগিয়ে দিল। ও এই অনেক ধন্যবাদ। এই আপনি আবার কেন কষ্ট করে? না না, কষ্ট আর কি। ফেলুদা বিনয়ভূষণ। ঘটনাচক্রে ওখানে গিয়ে পড়েছিলাম, আমার এই বন্ধুটি কুড়িয়ে পেলেন আর কি, তাই। নরেনবাবু এক হাতেই মানিব্যাগের খাপগুলো ফাঁক করে তার ভিতরে একবার চোখ বুলিয়ে ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। গোরস্থানে? হ্যাঁ, আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে যাচ্ছিলাম। ফেলুদা হেসে বলল, আপনি বোধহয় প্রাচীন কলকাতার ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। করছিলাম তো বটেই, কিন্তু যা ঘা খেলাম, মনে হয় পবনদেব চাইছেন না আমি এ নিয়ে আর বেশি ঘাটাঘাটি করি। বিচিত্রপত্র কাগজে যে লেখাটা? হ্যাঁ, ওটা আমারই। মনুমেন্ট তো। হ্যাঁ, আমারই। আরও লিখেছি 2-1টা এখানে সেখানে। চাকরি করতাম, গত বছরে রিটায়ার করেছি, কিন্তু কিছু তো একটা করতে হবে। আসলে ছাত্র ছিলাম ইতিহাসের, ছেলেবেলা থেকেই ওদিকটা একটু ঝোঁক আছে। কলেজে থাকতে এই বাগবাজার থেকে হেঁটে দমদম যাই ক্লাইভ সাহেবের বাড়ি দেখতে। দেখেছেন, এই সেদিন অবধি ছিল। একতলা বাংলো টাইপের বাড়ি, এই সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোট অফ আর্মস। আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন? খাটের ডান পাশেই টেবিল, আর তার 2 হাত উপরেই দেওয়ালে একটা বাঁধানো ছবিতে লেখা প্রেসিডেন্সি কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন 1953। শুধু আমি কেন, বললেন নরেন বিশ্বাস। আমার ছেলে, ভাই, বাপ, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সিরই ছাত্র। ওটা একটা ফ্যামিলি ট্রেডিশন। এখন বলতে লজ্জা করে। আমরা সোনার মেডেল পাওয়া ছাত্র, গিরিন আমি দুজনেই। কেন লজ্জা কেন? কি আর করলুম বলুন জীবনে? আমি গেলাম চাকরিতে, এই গিরিন গেল ব্যবসায়। কে আর চিনলো আমাদের বলুন? ফেলুদা এগিয়ে গিয়েছিল ছবিটা দেখতে। এবার তার দৃষ্টি নামল নিচের দিকে।
টেবিলের উপর একটা নীল খাতা, সেটার প্রথম পাতাটা খোলা রয়েছে। দেখে বোঝা যাচ্ছে একটা লেখা শুরু হয়ে 8-10 লাইনের বেশি এগোয়নি। আচ্ছা, আপনার নাম নরেন্দ্রনাথ না নরেন্দ্র মোহন? আগে ভদ্রলোক বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ফেলুদা আবার প্রশ্নটা করল। ভদ্রলোক একটু হেসে একটু যেন অবাক হয়ে বললেন, এই নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? আসলে আপনার ভিজিটিং কার্ডে দেখলাম NM বিশ্বাস রয়েছে, তাই আর কি। ও হো, আচ্ছা আচ্ছা, না না, ওটা ছাপার ভুল। কাউকে কার্ড দেওয়ার আগে ওটা কলম দিয়ে শুধরে দিই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর হয়নি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কি প্রয়োজন বলুন? ইদানিং মিউজিয়ামের কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু আধটু দেখা টাকা করতে হচ্ছিল, তাই ব্যাগে কয়েকটা ভরে নিয়েছিলাম আর কি। ভালো কথা, আপনিও কি ওই গোরস্থান নিয়ে লিখবেন নাকি? আশা করি না, আপনার মতো ইয়াং রাইভালের সঙ্গে পেরে উঠতে পারবো না। ফেলুদা যাবার জন্য উঠে পড়ে বলল, আমি লিখি টিকি না, শুধু জেনেই আনন্দ। ভালো কথা, একটা অনুরোধ আছে। পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি গডউইন পরিবারের কোনো উল্লেখ পান, তাহলে অনুগ্রহ করে জানালে খুব উপকৃত হব। গডউইন পরিবার? টমাস গডউইনের সমাধি পার্ক স্ট্রিটের গোরস্থানে রয়েছে। ইনফ্যাক্ট একই গাছ একসঙ্গে আপনাকে এবং গডউইনের সমাধিকে দুজনকেই জখম করেছে। ও, তাই বুঝি? আর সার্কুলার রোড গোরস্থানে গডউইন পরিবারের আরও 5টা সমাধি রয়েছে। অবশ্যই জানাবো। কিন্তু কোথায় জানাবো? আপনার ঠিকানাটা? ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা কার্ডটা নরেনবাবুর হাতে তুলে দিল। এটাই আপনার পেশা নাকি, গোয়েন্দাগিরি? ভদ্রলোক বেশ একটু অবাক হয়ে প্রশ্ন করলেন। আজ্ঞে হ্যাঁ। কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখে দেখলাম এই প্রথম। তুমি ভিক্টোরিয়ার কথাটা জিজ্ঞেস করলে না কেন? আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম গাড়িতে চৌরঙ্গির দিকে যেতে যেতে। আজ লালমোহনবাবু ধরেছেন ব্লু ফক্সে গিয়েই চা স্যান্ডউইচ খাওয়াবে। কে জানতো যে এই ব্লু ফক্সে গিয়েই ঘটনার মোড় ঘুরে যাবে। ফেলুদা বলল, তার ব্যাগের কাগজ যে আমি ঘাঁটাঘাঁটি করেছি, সেটা জানতে পারলে ভদ্রলোক কি খুব খুশি হতেন। আর লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষাতে তো বটেই, যদি কোনো গোপনীয় ব্যাপার হয়ে থাকে। তা বটে। লালমোহন বাবুকে একটু ভাবুক বলে মনে করছিল। ফেলুদাও সেটা লক্ষ্য করেছে। বলল, আপনার চোখে আবার এত উদার দৃষ্টি কেন? ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্লক ছোকরার জন্য একটা ভালো প্লট ফেঁদেছিলাম, নির্ঘাত আবার হিট হতো। তা সে আজ লিখেছে হিন্দি ছবিতে নাকি ফাইটিং আর থ্রিলের বাজারটা মন্দা যাচ্ছে। এখন নাকি লোকে ভক্তিমূলক ছবি চায়। জয় সন্তোষীমা সুপারহিট হওয়ার পরই নাকি এই হাল। ভেবে দেখুন। তা আপনার মুশকিলটা কোথায়? ভক্তিভাব যাচ্ছে না মনে? লালমোহনবাবু কথাটার উত্তর দেবারও প্রয়োজন বোধ করলেন। কেবল ভীষণ একটা অভক্তির ভাব করে দুবার হেল হেল বলে চুপ করে গেলেন। হেল বলার কারণও বেশি পুলক ঘোষালের চিঠি নয়। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে চৌরঙ্গিতে পড়েছি। মায়ে মাটির পাহাড় ময়দানটাকে আড়াল করে দিয়েছে। লালমোহনবাবু কিছুদিন থেকে পাতাল রেল না বলে হেল রেল বলছে। গাড়ি ক্রমাগত গাড্ডায় পড়ছে, আর লালমোহনবাবু শিউরে শিউরে উঠছে। বললেন, এই যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই রেড রোড দিয়ে চলুন না, তাহলেই বুঝতে পারবেন গাড়ির দোষ নয়। তাও তো এখন রাস্তা পাকা। 200 বছর আগে এই রাস্তা ছিল গেঁয়ো এবং কাঁচা। কল্পনা করে একবার দেখুন। তখন তো আর অ্যাম্বাসাডার ছিল না, আর এত ভিড়ও ছিল না। ভিড় ছিল, তবে সে মানুষের নয়, হাড়গিলে। হাড়গিলে?
4.5 ফুট লম্বা পাখি, বুঝলেন? রাস্তায় ময়লা খুঁটে খুঁটে খেত। এখন যেমন দেখছেন কাকচড়ুই, তখন ছিল হাড়গিলি। গঙ্গার জলে মরা ভেসে যেত, আর তার ওপর বসে দিব্যি নৌসফর করত। জঙ্গলি জায়গা ছিল বলুন, বিভৎস, ভয়ানক। তারই মধ্যে ছিল লাটের বাড়ি, সেন্ট জনস চার্চ, 5 স্ট্রিটের গোরস্থান, থিয়েটার রোডের থিয়েটার, আর আরও কত সাহেব সুবোধের বাড়ি। এই অঞ্চলটাকে বলতো হোয়াইট টাউন। এদিকে নেটিভের নো পাত্তা, আর উত্তর কলকাতা ছিল ব্ল্যাক টাউন। বলল ফেলুদা। এই গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে মশাই। পার্ক স্ট্রিটে এসে মোড় ঘুরে ব্লু ফক্সের আগেই ফেলুদা গাড়ি থামাতে বলল। একবার বইয়ের দোকানে একটু ঢু মারতে হবে, বুঝলি? অক্সফোর্ড বুক কোম্পানি সম্পর্কে লালমোহন বাবুর কোনো উৎসাহ নেই, কারণ এখানে রহস্য রোমাঞ্চ সিরিজের বই বিক্রি হয় না। বললেন, আমাদের কলেজ স্ট্রিট আর বালিগঞ্জের ব্ল্যাক বুক সব বেঁচে থাকুক। ফেলুদা দোকানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থরে থরে সাজানো রয়েছে নীল আর লাল খাতা, ফাইল, ডায়েরি, এঙ্গেজমেন্ট প্যাড। একটা নীল খাতা হাতে তুলে দামটা দেখে নিল, 12.50। ঠিক এরকম খাতা ছিল নরেন বিশ্বাসের টেবিলে। ইয়েস, দোকানের একজন লোক এগিয়ে এসেছে ফেলুদার দিকে। কুইন ভিক্টোরিয়ার কোনো চিঠির কালেকশন আছে আপনাদের এখানে? কুইন ভিক্টোরিয়া? নো স্যার, তবে আপনি প্রকাশকের নাম বলতে পারলে আমরা আনিয়ে দিতে পারি। যদি ম্যাকমিলান বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তাহলে ওদের কলকাতার অফিসে খোঁজ করে দেখতে পারেন আপনি। ফেলুদা কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি খোঁজ করে আপনাদের জানাবো। আমরা পার্ক স্ট্রিটে বেরিয়ে এলাম। গাড়িটা এগিয়ে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা হেঁটে এগোতে লাগলাম। একটু দাঁড়া। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করছে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পড়া যায় না। কয়েক সেকেন্ড খাতায় চোখ বুলিয়েই ফেলুদা আবার হাঁটতে শুরু করলো। কিছু পেলে? আমি জিজ্ঞেস করলাম। জবাব এলো, আগে ব্লু ফক্সে গিয়ে বসি। রেস্টুরেন্টে বসে জানা গেল ব্লু ফক্স নামটা ভালো লাগে বলেই লালমোহনবাবু আমাদের এখানে এনেছেন। নিজে এর আগে কখনো আসেননি, এমনকি পার্ক স্ট্রিটের কোনো রেস্টুরেন্টেই আসেনি। থাকি সেই গড় পারে, আর পাবলিশার সব কলেজ স্ট্রিট পাড়ায়। এই তলাটে খেতে আসার মৌকাই বা কোথায়, আর দরকারই বা কি? চা আর স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর ফেলুদা খাতাটা আবার বার করে টেবিলের ওপর রাখল। তারপর সেই পাতাটা খুলে বলল, প্রথম লাইনটা এখনো রহস্যাবৃত, দ্বিতীয়টা প্রায় কবজা করে ফেলেছি। বুঝলি, এগুলো সব হচ্ছে বিদেশি প্রকাশকের নাম। কোনগুলো? জিজ্ঞেস করলাম আমি। ওই যে MM, OU, GA, SJ আর WN, এগুলো হলো যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন আর আনুইন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইডেনফিল্ড অ্যান্ড নিকোলসন। বাপ রে বাপ! বললেন জটায়ু। আপনার জিহ্বার জয় হোক। এতখানি ইংরেজি নাম হুচট না খেয়ে একধার সে আওড়ে গেলেন কি করে মশাই? বোঝাই যাচ্ছে ভদ্রলোক এইসব পাবলিশারদের চিঠি লিখছেন বা লিখতেন ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ভিক্টোরিয়ার চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল। এ যেন ঠিক মাথার পেছন দিয়ে হাত ঘুরিয়ে নাক দেখানোর মতো, মন্তব্য করলেন জটায়ু। ফেলুদা খাতাটা পকেটে পুরে স্যান্ডউইচের জায়গা করে দিয়ে একটা চারমিনার ধরাল। লালমোহনবাবু টেবিলের ওপর তাল ঠুকে একটা বিলিতি ধাঁচের সুরের এক লাইন গুনগুন করে বললেন, চলুন ফেলুবাবু, কোথাও বেরিয়ে পড়ি শহরের বাইরে। বাইরে গেলেই দেখেছি আপনার কেসও জোটে আর আমার গল্পও জোটে। কোথায় যাওয়া যায় বলুন তো? বেশ রুক্ষ জায়গা হওয়া চাই। এই সমতল শস্য শ্যামলা আইসি ভেতো মিনমিনে পরিবেশ হলে চলবে না। বেশ একটা স্যান্ডউইচের প্লেট এসে পড়ায় আর কথা এগোল না। আমাদের তিনজনেরই খিদে পেয়েছিল বেশ জগৎ।
একসঙ্গে 2 জোড়া স্যান্ডউইচে একটা বিশাল কামড় দিয়ে 3 বার চোয়াল হেলিয়েই লালমোহনবাবু কেন জানি থমকে গেলেন। তারপর গোল গোল চোখ করে 2 বার পরপর বললেন, যার ফলে মুখ থেকে কয়েকটা রুটির টুকরো ছিটকে বেরিয়ে টেবিলের ওপর পড়ল। ব্যাপারটা হলো এই, আমি আর ফেলুদা রাস্তার দিকে মুখ করে বসেছিলাম, আর লালমোহনবাবুর মুখ ছিল রেস্টুরেন্টের পিছন দিকটায়। ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যায় সেখানে রাত্রে গানা বাজনা হয়। সেখানে একটা সাইনবোর্ড দেখেই জটায়ুর এই দশা। তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গিটার ক্রিস গডউইন। ফেলুদা হাত থেকে স্যান্ডউইচ নামিয়ে একটা বেয়ারাকে তুড়ি দিয়ে কাছে ডাকলো। এখানে ডিনারের সময় কি বাজনা বাজে? জি হ্যাঁ বাবু, বাজতা হ্যাঁ। তোমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে পারি? ক্রিস গডউইনের ঠিকানা জোগাড় করাই ফেলুদার উদ্দেশ্য, আর তার জন্য একটা জুৎসই অজুহাতও রেডি করে রেখেছি। ম্যানেজার আসতে বলল, আসলে বালিগঞ্জ পার্কে মিস্টার মানসুখানির বাড়িতে বিয়ের জন্য একটা ভালো বাজিয়ে গ্রুপ চাই। আপনাদের এখানকার দলটার নাম খুব শুনেছি। তারা কি বিয়েতে ভাড়া খাটবে? ওয়াই নট? আরে এটাই তো আমাদের পেশা। ওই যে গডউইন নামটা দেখছি, ওই বুঝি লিডার? ওর ঠিকানাটা যদি... ম্যানেজার একটা স্লিপে ঠিকানাটা লিখে ফেলুদাকে এনে দিলেন। দেখলাম লেখা আছে 14/1 রিপন লেন। অন্য দিন হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগতো, আজও বেশি তার চেয়ে অনেক কম লাগবে। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেলো না। লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার 2টো আর নিজের 3টে খেয়ে ফেলে বললেন, বর্ষা যখন পুরো দেবো, খাবার ফেলে দেবো কেন মশাই? ফোরটিন বাই 1 রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়া স্বাভাবিক, কারণ সাদত আলীর নবাবির কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বলল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 4-5 পুরুষের ব্যবধানে একটা পরিবার যে কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্যই বাড়িগুলো যে খুব ছোট তা না, সবই 3 তলা 4 তলা। কিন্তু কোনোটারই বাইরেটা দেখে ভেতরে ঢুকতে ইচ্ছে করে না। লালমোহনবাবু বললেন যে বোঝাই যাচ্ছে প্রত্যেকটাই হানাবাড়ি। যাই হোক, ঢোকার আগে পাশেই একটা পান বিড়িওয়ালাকে ফেলুদা জিজ্ঞেস করে নিল, ये कोठी में गॉडविन साहब बोल के कोई रहता है? गुडिन साहेब, এই তো বাজা বাজাতা হ্যায়। সে ছাড়া আরও আছে নাকি? बुड्ढा साहेब भी है, मार्किस साहब, मार्किस गुडिन। কোন তলায় থাকেন সাহেব? 2 तला 3 तला में आर्किस साहेब है। আর্কিস মার্কিস 2 ভাই নাকি রে বাবা? প্রশ্ন করলেন লালমোহনবাবু। नहीं बाबू, आर्किस साहेब और मार्किस साहेब गुडिन साहेब। 2 तला में मार्किस साहेब, 3 तला में। ফেলুদা আর মার্কিসের ঝামেলা ছেড়ে ইতিমধ্যে 14/1 ঢুকে পড়েছে। আমরাও দুর্গা বলে তার পিছন পিছন ঢুকলাম। যা ভেবেছিলাম তাই, ভিতরে বাইরে কোনো তফাৎ নেই। জুন মাসের দিন বড় বলে এই 6:30টার সময়ও বাইরে আলো রয়েছে, কিন্তু ভিতরে সিঁড়ির কাছটায় একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো চোখটাই ওইভাবে তৈরি। অন্ধকারে সাধারণ লোকের চেয়ে ও অনেক বেশি দেখতে পায়। ওর তরতরিয়ে সিঁড়ি ওঠা দেখে লালমোহনবাবু রেলিংটাকে খামচে ধরে কোনো রকমে উঠতে উঠতে বললেন, ক্যাট বার্গলার হয় জানতুম মশাই, ক্যাট গোয়েন্দাই প্রথম দেখলুম। দোতলা থমথমে একটা ক্ষীণ বাজনা শব্দ পাওয়া যাচ্ছে, বোধহয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পিছনে বারান্দা, তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে বারান্দার ভাঙা কাছের বসানো মেঝেটাকে বুঝিয়ে দিচ্ছে। আমাদের বাঁয়ের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতি জ্বলছে না। ভিতরে বারান্দার বাঁ দিকে একটা ঘর আছে বুঝতে পারছি, কারণ সেই ঘর থেকেই
এক চিলতে আলো এসে বারান্দার একটা কোণে পড়েছে। একটা কালো বিড়াল সেই আলোয় কুণ্ডলি পাকিয়ে বসে এক দৃষ্টে আমাদের দেখছে। 3 তলা থেকে পুরুষের গলার শব্দ পাচ্ছি মাঝে মাঝে। একবার যেন একটা ঘং ঘঙে কাশির শব্দও পেলাম। মশাই, বাড়ি চলুন, বললেন জটায়ু। এ হলো রিপন লেনের গোরস্থান। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। কই হ্যাঁ? কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর উত্তর এলো, ফেলুদা ইতস্তত করছে। এমন সময় আবার কথা এলো এবং বেশ কড়া স্বরে, अंदर आइए। I can't come out. ভেতরে যাবেন না বাড়ি যাবেন ঠিক করুন। ফেলুদা লালমোহনবাবুর প্রশ্ন অগ্রাহ্য করে চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল। ও ঘুড়ি, আমরা ল্যাজ। এঁকে বেঁকে এগোলাম দুজনে পিছন পিছন। Come in. হুকুম এলো বাঁয়ের ঘরের ভিতর থেকে। 3 জনে ঢুকলাম ভিতরে। একটা মাঝারি সাইজের বৈঠকখানা, দরজার উল্টো দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনি 3 জায়গায় ফুটো দিয়ে নারকেলের ছোবড়া বেরিয়ে আছে। সোফার সামনে একটা শ্বেত পাথরের টেবিল। এখন শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে তাই ছিল। বাঁয়ে একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা 15 প্রাচীন বই। বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল। সেই ফুলের রং বোঝে কার সাধ্য। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়াও হতে পারে আবার রেলগাড়িও হতে পারে। এত ধুলো জমেছে তার কাছে যে বলা মুশকিল। যে ফিলিপস রেডিওটা সোফার পাশের টেবিলের ওপর রাখা রয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগে। আশ্চর্য এই যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকেই গানের শব্দ আসছিল। এখন একটা শিরাবর করা ফ্যাকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত, তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বাঁ পাটা একটা মোড়ার ওপর তুলে দিয়ে বসে মিটমিট করে আমাদের দিকে চাইছেন। এর শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং থেকেই বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যে কিরকম সেটা বুঝতে পারছি না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পাওয়ার 25-এর বেশি নয়। আমি কাউকে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না। ইংরেজিতে বললেন সাহেব। I have to take the help of my servant. শেষু একটা বাবার শালা ভাগ পেলে সরকার। ফেলুদা এবার পরিচয় ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক আমরা আসাতে বিরক্ত হলেও সেটা এখনো প্রকাশ করেননি। ফেলুদা কাজের কথায় চলে গেল। আমি শুধু একটা খবর জানতে এসেছি। আপনি কি টমাস গডউইনের বংশধর, যিনি 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে এসেছিলেন? সাহেব এইবার মাথাটা আর একটু তুললেন। এইবারে বুঝলাম তার চোখের রং ঘোলাটে নীল। কিছুক্ষণ এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, Now how the hell did you know about my great-grandfather? তাহলে আমার অনুমান ঠিক। শুধু তাই নয়, আমার কাছে একটা জিনিস আছে যেটা খোদ থমাস গডউইনের সম্পত্তি। অন্তত আমার ঠাকুমা তাই বলতেন। This material? Oh, hell. কি হল? That scoundrel Arrakis. Talk! Jujur! কারাচ্ছে ওটা চেয়ে নিয়ে গেছে, বলেছে আজ ফেরত দেবে। আজই ওদের মিটিং বসবে। আজ বৃহস্পতিবার না? একটু পরেই শুনতে পাবে মাথার উপরে সব উদ্ভট আওয়াজ। মাথাটা গুলিয়ে যাচ্ছে বলেই বোধ হয় ঘরটা আরো অন্ধকার লাগছে, কিংবা হয়তো সত্যি করেই রাত হয়ে আসছে। না, মেঘ ডাকে, আকাশে মেঘ রয়েছে তাই অন্ধকার। ফেলুদা মিস্টার গডউইনের সামনে একটা হাতল ভাঙা চেয়ারে বসেছে। তার ডান পাশে আরাম কেদারায় জটায়ু,
আরাম খুব হচ্ছে না, কারণ উসখুসে ভাব দেখে মনে হয় ছাড় পোকার কামড় খাচ্ছেন। আমি বসেছি বাঁয়ে একটা চেয়ারে, ফেলুদা চেয়ে আছে এক দৃষ্টে সাহেবের দিকে। ভাবটা, তুমি যা বলতে চাও বলো, আমি শুনতে এসেছি। It's an ivory casket. বললেন মিস্টার গডউইন। ভেতরের জিনিস আছে, দুটো পুরোনো পাইপ, একটা রূপোর নথির কৌটো, একটা চশমা, আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভেতরে বইটই আছে বলে মনে হয়, কোনোদিন খুলিনি। আর সব ছিল বাড়িতে পুরোনো জিনিস, আমার বাউন্সলের ছেলেটা সব বেছে দিয়েছে। পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে গাঁজা ধরলো, আর তারপরে ঘর থেকে এটা ওটা সরিয়ে ফেলতে শুরু করলো। বাক্সটা যে কেন নেয়নি জানি না, হয়তো নিত, কপাল ফিরে গেল তাই নেবার দরকার হয়নি। বাজনার দল করেছে একটা, তার রোজগারই চলছে এখন, যদি চলা বলা হয়ে থাকে। ছেলেকে আর দোষটি কি করে, আমারই বা কি কম দোষ। শুনেছি টম গডউইনও জুয়ো খেলে সর্বস্ব খুইয়েছিলেন, আবারও তাই। ভদ্রলোক একটু থামলেন, হাঁপাচ্ছে, বোধহয় একটানা এত কথা বলে। বাতের যন্ত্রণাতেই বোধহয় একবার মুখটা বেঁকে গেল। তারপর আবার কথা। একবার 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 বিলেতে গিয়েছিলাম ইয়াং বয়সে। ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ারি করত। 3 মাসের বেশি থাকতে পারিনি, শীত সহ্য হয়নি, খানা সহ্য হয়নি, ডাল ভাতের অভ্যেস। ফিরে এলাম ক্যালকাটা, বিয়ে করলাম। বউ মরেছে 10 বছর আগে। এখন আছে ক্রিস্টোফার। মুখ দেখে দিনে একটিবার হয়তো, কি তাও বোধহয় নয়। পাশের ঘরে বসে গিটারে ঠ্যাং ঠ্যাং করে। হাত ভালো। মাথার উপরে সত্যি একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়েছে। খটখট খটখট হচ্ছে, আবার থামছে। ঘরের ছায়াগুলো দুলছে, কারণ খটখটের সঙ্গে সঙ্গে সিলিংয়ের বাতিটা দুলতে আরম্ভ করেছে। এখন আর শুধু লালমোহনবাবু না, আমারও ভয় করছে। এইরকম বাড়িতে, এরকম ঘরে কখনো আসেনি, এরকম মানুষের মুখে এরকম কথাও কখনো শুনি। কি ব্যাপার হচ্ছে উপরের ঘরে? গডউইন ছায় উপরে না তাকিয়েই বললেন, টেবিলটা লাফাচ্ছে, চার ব্যথা বন্ধ টেবিলটাকে ঘিরে বসেছে। বলে মরা লোকের আত্মা নামায় ওরা, আর যেই সে আত্মা আসে অমনি নাকি টেবিলটা লাফাতে শুরু করে। কারা ওরা? ফেলুদা প্রশ্ন করল। এরা কিছু দল, চর্চা সমিতি, দুটো ইহুদি, একটা ফার্সি, একটা আরাকিস। আমাকে দলে টানতে চেয়েছিল, আমি চাইনি। একদিন আরাকিসের কাছে থমাস গডউইনের কথা বলেছিলাম, বললে তোমাকে তার সঙ্গে কথা বলিয়ে দেবো। আমি বললাম no, certainly not. আজ বাদে কাল এমনিতেই তার সঙ্গে দেখা হবে। তারপর কাল এসে বলে। ভদ্রলোক থামলেন। খট 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 আবার টেবিল লাফাচ্ছে। কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে? প্রশ্ন করল ফেলুদা। সেটাই তো বলছি, বলে আমরা তোমাকে ছাড়াই গডউইনের আত্মা নামাবো, তার নিজের জিনিস বলে কিছু থাকলে দাও, সেটা টেবিলের উপর রাখলে আত্মা সহজেই নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছেন। খট 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 আবার টেবিল লাফালো। ব্যাপারটা কি অন্ধকারে হয়? ফেলুদা জিজ্ঞেস করল। আরে সবই বুজরুকি, সব বুজরুকি তো অন্ধকারে হয়। গডউইনের গলার স্বরে বিদ্রুপ। একবার উপরে যাওয়া যায় কি? লালমোহনবাবু প্রশ্নটা শুনেই চেয়ারের হাতল খামচে তার আপত্তি জানিয়ে দিয়েছিলেন। গডউইন সাহেবের উত্তরে তিনি অনেকটা আশ্বস্ত হলেন। ও ঘরে তোমার ঢুকতে দেবে না, বললেন মিস্টার গডউইন। ফর মেম্বার্স অনলি। ওর চাকর পাহারা দেয়, তবে
কেউ যদি কারো আত্মা নামাতে চায় ওদের সাহায্যে, তো সে আলাদা ব্যাপার। আগাম 20 টাকা দিতে হয়, আত্মা নামলে আরো 100। আই সি। ফেলুদা উঠে পড়ল। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ। আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। গুড নাইট, গুড নাইট। গডউইন সাহেবের শীর্ণ হাত আবার রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিংয়ে এসে ফেলুদা যেটা করলো সেটা আমাকে হকচকিয়ে দিল। লালমোহনবাবুর যে কি দশা হলো সেটা অন্ধকারে বুঝতে পারলাম না। ফেলুদা নিচে না গিয়ে শটান 3 তলায় রওনা দিল। কি হলো? ও, আপ ডাউন গুলিয়ে ফেললেন নাকি মশাই? ব্যস্তভাবে প্রশ্ন করলেন জটাই। চলে আসুন, ঘাবড়াবেন না। উপরে উঠেই সামনে লুঙ্গি পরা দারোয়ান। जी आप किसको मांगते हैं? আমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এসেছি ভাই। ফেলুদা এরাকিস সাহেবের দারোয়ানের দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। লোকটা থতমত। ফেলুদা তার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার মনিব যে ঘরে বসেছেন সেটা চারিদিক থেকে বন্ধ কিনা সেটা আগে বলো তো। ওষুধ ধরেছে বোধহয়। চাকর বলল বারান্দার দিক থেকে বন্ধ, কিন্তু শোবার ঘর দিয়ে দরজা আছে ঢোকা, সেটা খোলা। আরে তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু করতে হবে না। শুধু একবারটি শোবার ঘরটা দেখিয়ে দাও, নইলে বিপদ হবে কিন্তু। আমরা পুলিশের লোক, দেখছেন ওনাকে, উনি দারোগা। লালমোহনবাবু পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিল। এ ল্যান্ডিংয়ে বাতি আছে। ফেলুদা নোটটা আর একটু এগিয়ে একেবারে দারোয়ানের হাতের তেলোতে ঠেকিয়ে দিল। তেলোটা আপনা থেকেই নোটের ওপর মুঠো হয়ে গেল। आइए, लेकिन লেকিন টেকিন ছাড়ো ভাই। তোমার মনিবের বন্ধুদের একজনের উপর পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার। তোমার সাহেবের বা তোমার কিচ্ছু হবে না। जी आइए। শোবার ঘর অন্ধকার, আর তার একটা খোলা দরজার ওদিকে যে ঘর সেও অন্ধকার। আমরা 3 জনে সেই দরজাটার দিকে এগিয়ে গেলাম। ল্যাঞ্চেটের ঘর থেকে এখন কোনো শব্দ নেই, তবে একটু আগে পরপর 3 বার টেবিলের পায়ের শব্দ পেয়েছি। বুঝতে পারছি ভূত নামানোর ক্লাবের সদস্যরা সব দম বন্ধ করে টমাস গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছে। লালমোহনবাবু এত জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছেন যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরের সবাই আমাদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে বোধ হয় দরজার আরো কাছে এগিয়ে গেছে। থেকে যেন কেরোসিন তেলের গন্ধ আসছে। একবার শুনলাম একটা বিড়াল ম্যাও করে উঠল, বোধ হয় দোতলা সেই কালো হুলুটা। গঙ্গানির মতো স্বরে নামটা 2 বার উচ্চারিত হল। বুঝলাম এইভাবে এরা আত্মাকে ডাকে। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। প্রায় আধ মিনিট হয়ে গেল। তারপর আবার সেই কাতর প্রশ্ন, আমার ডান পাশেও পায়া ঠকঠক করে কাঁপছে। টেবিলের নয়, মানুষের। লালমোহনবাবুর হাঁটু। হিয়ার বললেও মনে হয় বহু দূর থেকে আসছে গলার স্বরটা। প্ল্যানচেটের দল আবার প্রশ্ন করল, তুমি কি সুখে শান্তিতে আছো? উত্তর এলো, না। কি দুঃখ, কি দুঃখ তোমার? প্রায় আধ মিনিট সব চুপ। তারপর আবার প্রশ্ন করলো এরাকিসের দল, কি দুঃখ তোমার? I want my casket. I want my casket. এরপরেই একসঙ্গে কতগুলো অদ্ভুত ব্যাপার। পাশের ঘর থেকে এক ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়। আর পর মুহূর্তেই আমার হাতে একটা হ্যাঁচকা টান আর কানের কাছে ফিসফিস। চলে এত
অ্যারাকিসের চাকর আমাদের তিনজনকে ছুটে বেরোতে দেখে যেন আরো হতভম্ব হয়ে কিছুই করল না। 1 মিনিটের মধ্যে তিনজনে রিপন লেন পেরিয়ে রয়েড স্ট্রিটে রাখা আমাদের গাড়িটার দিকে এগোতে লাগলো। এক খেল দেখালেন মশাই, বললেন লালমোহন বাবু। এই জিনিস ফিল্মে দেখালে কিন্তু একেবারে সুপারহিট মশাই। হ্যাঁ, লালমোহন বাবুর তারিফের কারণ আর কিছুই না। ফেলুদার হাতে এসে গেছে সাদত আলীর দেওয়া টমাস গডউইনের আইভরি ক্যাসকেট। আজ এই পর্যন্তই। আসছে সপ্তাহে আমরা আবার নিয়ে আসব গোরস্থানের সাবধান শেষ পর্ব। শুনতে থাকুন সানডে ফান্ডে, শুধুমাত্র বংশাটারে রবিবার করে। থ্যাংক ইউ।